নমস্কার বন্ধুরা, দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। মজুদ বাড়ি তৈরির সেরা টিপসের লাস্ট ভিডিও আজকে। যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে আমার এই বাড়িটা তৈরি করবার, সেই সমস্ত অভিজ্ঞতাগুলো আমি বলছি। কোন জায়গাগুলো লক্ষ্য করতে হবে সেটা বলছি। কী কী সমস্যায় পড়লে সেটা কীভাবে কী করতে হবে, সেই ব্যাপারটা নিয়ে আমার ভিডিওটার সিরিজটা চলছিল। এটা লাস্ট পার্ট। এতক্ষণ অবধি আমার লিনটেন অবধি হয়ে গেছে। এবার তারপরে এইবার লিনটেনের পরে যখন গাঁথনিটা শুরু হবে, মানে মাচা বেঁধে লিনটেনের পরে আর ছাদের আগে অবধি যে মাঝখানে যে 8টা ইট বা বা 9টা ইট বা 10টা ইট যে জায়গাতে সেই যেটা গাঁথা হবে, সেইখানে মিস্ত্রি চোখ কান বুঝে ফাঁকি মারবে। কেননা নিচে যখন গাঁথনি হচ্ছিল তখন তুমি চোখের সামনে দাঁড়িয়েছিলে সাইডটা কেমন কি মশলা গেজে গেজে দিচ্ছে, মাঝখানে কী মশলা গেজে দিচ্ছে, সেগুলো তুমি ভালো করে ফলো করতে পারছো। কিন্তু ওপরে যখন ভাড়ার ওপরে চলে যাবে তখন কোনো রকমই গেটের সেটা বেরিয়ে চলে যাবে। এবার ভাড়ার ওপরে তুমি কি উঠতেও পারবে না, ওখানে এমনিতেই ওরা 3-4 জন দাঁড়িয়ে থাকবে। তার জন্য ওইখানে তুমি যেতেও পারবে না। যতই তুমি সাইড দিয়ে লক্ষ্য করো, সেই ওরা ফাঁকি মারবেই। ওই জায়গাটা যথেষ্ট পরিমাণে বলে বলে কাজ করাতে হবে। আচ্ছা, ওই সমস্যাটা একটা আছে। আর ধরো তোমার এবার গাঁথনি চারিদিকে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ভালো মতো স্কাইলাইট রাখবে, ওই ভেন্টিলেটার, সরি স্কাইলাইট না, ভেন্টিলেটার, ভালো মতো ভেন্টিলেটার রাখবে ঘরে। 2টো বা 3টে রাখবে। ওটা যথেষ্ট উপকার করে, ওটা ঘরের সমস্ত ইয়েটা বার করে দেয়, হাওয়া চলাচল ভালো হয়, ওইটা রাখবে। আর তারপরে তোমার যদি বলে যে একটা রাখো বা এখন রাখতেই হবে না, এখন আর কেউ রাখে না, এসি লাগালে হাওয়া বেরিয়ে যাবে, সেসব কিছু শুনবে না, বলবে আমার 2-3টে ভেন্টিলেটার দরকার। আচ্ছা, তারপরে গাঁথনি কমপ্লিট হয়ে গেল, তার 1 সপ্তাহ পরে পাটা মারা শুরু করবে। যে আজকে গাঁথনি কমপ্লিট হয়েছে, কালকের দিনটা রেখে দিয়ে পরশু দিনকে ছাদের পাটা মারা শুরু করে দেবো, সেটা করতে হবে না। কাঁচা গাঁথনি নড়ে যাবে, পরে ওখান থেকে ফাটল দাগ চলে আসবে। 1 সপ্তাহ মতো রেস্ট দিয়ে তারপর থেকে শুরু করবে তোমার পাটের মারা। আর তার আগে কিউরিংটা চলবে জল দিয়ে। আচ্ছা, এইবার যদি তোমার শিটের হয় বা মানে যদি মানে এইবার ছাদের সময় আমরা যদি ছাদের ওই চৌকো চৌকো শিট যেগুলো আমি দেখাচ্ছিলাম একটু আগে, ওই শিটগুলো যদি হয় তাহলে তোমার খুব ভালো হয়। ছাদটা বেশি জয়েন্ট হয় না, একটু লেভেলটা বেশি ভালো হয়। আর যদি শিট হয় যেখানে হচ্ছে সেখানে সেখানে টেপ মেরে দেবে। আর যদি কাঠের পাটাতন হয় তাহলে আর টেপ মারার কোনো প্রশ্ন, একটু তিরপলটা একটু বেশি ভালো কোয়ালিটির দেবে। ঠিক আছে, যদি শিট করে তাহলে টেপ মেরে দেবে, তিরপল নর্মাল কোয়ালিটি দিলেও হবে। যদি কাঠের পাটাতন হয় তাহলে তোমার টেপ মারতে হবে না, কিন্তু তিরপলটা ভালো কোয়ালিটি দেবে। আচ্ছা, এইবার ভালো মানের ত্রিপল বললাম, ভালো মানের ত্রিপল নিয়ে আসবে ছাদের ক্ষেত্রে। আচ্ছা, তারপর আছে কভার ব্লক। কভার ব্লক অবশ্যই নিয়ে আসবে, যেটা তোমার ছাদের সাথে ঠেকে থাকবে, যেটা ওইটাতে তোমার ওই 20-25 mm কভার ব্লকটা দিয়ে দেবে, 20 mm লাগিয়ে দেবে। আর যেটা তোমার ক্র্যাঙ্ক হয়ে উঠবে, ওটার জন্য যদি বড় কভার ব্লক লাগাতে পারো তাহলে ভালো। আর না হলে ওটার জন্য আর কভার ব্লক দিতে হবে না। তোমার ওই মাঝখান থেকে দুটো একটা রড যদি গুঁজে দিয়ে উঁচু করে রাখতে পারো ভালো, আর নতুবা এমনিও অসুবিধা হবে না, ঢালাই হয়ে যাবে। কিন্তু ওই যেগুলো নিচে লেগে আছে ওগুলোর জন্য কভার ব্লক দিতেই হবে, যেগুলো নিচে একদম ছাদের সাথে লেগে থাকবে। আচ্ছা, ভাইব্রেটার মেশিন মিস্ত্রিকে বলে দেবে 2টো ভাইব্রেটার মেশিন নিয়ে আসতে। কাজ একটাতেই হোক, কিন্তু ভাইব্রেটার মেশিন 2টো নিয়ে আসতে। কেননা আমার এখানে ভাইব্রেটার মেশিন কাজ করতে করতে একটা ভাইব্রেটার মেশিন খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমার তারপরে মিস্ত্রি আবার বাড়ি থেকে নিয়ে এসে তারপরে কাজ হয়েছে। অতএব মিস্ত্রিকে বলবে 2টো ভাইব্রেটার মেশিন নিয়ে কাজ করতে। আচ্ছা, মেশিনের তেল চেক, মানে যে ঢালাই মেশিনটা আসবে সেটাকে প্রথমে বলে নেবে যে ঢালাই মেশিনের তেল ফেল সব চেক করে নাও। আর ঢালাই মেশিন যদি ছোটো বিল্ডিং হয় তাহলে তো একটা ঢালাই মেশিনেই হয়ে যাবে। যদি একটু বড় বিল্ডিং হয়ে যায়, মানে মোটামুটি 800 বা 900 বা 1000-এর হয়ে যায়, তখন চেষ্টা করবে দুখানা ঢালাই মেশিন বলার, তাহলে কাজটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি সেটা সম্ভব না হয়, একটা ঢালাই মেশিনই বলে, তাহলে তুমি সবসময় একটা মিস্ত্রির সাথে কথা বলে রাখবে যে ঢালাই মেশিন যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে মিস্ত্রিটাকে ফোন করলে চলে আসতে পারে, জানিয়ে রাখবে যে আমার বাড়িতে ঢালাই হচ্ছে, এরকম ব্যাপার। যদি প্রয়োজন হয় তাহলে তুমি একটু আসবে, সেটা দিয়ে যাবে, নামারও নিয়ে আসবে। আমার ঢালাই করতে করতে একবার তেল শেষ হয়ে গেছিলো, একবার তোমার মেশিন খারাপ হয়ে গেছিলো, মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে, এরকম প্রবলেম হয়েছে। ঢালাই হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু এই প্রবলেম হয়, তার জন্যে তুমি ব্যাকআপ রেখে দেবে আগে করে। আচ্ছা, তারপরে আছে যদি বর্ষাকালে ঢালাইটা করো তাহলে অবশ্যই ওয়াটারপ্রুফ সিমেন্ট দিয়েই করবে। মানে বর্ষাকালে ঢালাই করলেই ওয়াটারপ্রুফ সিমেন্ট দিয়ে করবে। আর যদি এমনি গরমকালে হয় বা অন্য সময় হয় তাহলে যেমন যা সিমেন্ট দিয়ে করলে করো, অসুবিধা নেই। তবে যদি বর্ষাকালের করো তাহলে অবশ্যই তোমাকে সাইড বাঁশের পুঁতে প্যান্ডেল করে যেমন চট টাঙাই, ওরকম চট টাঙিয়ে ব্যাকআপ নিয়ে কাজ করতে হবে। আর
গরমকালে করলেও সেই ভয়টা অতটা থাকে না, শীতকালে করলে সেই ভয়টা অতটা থাকে না, কিন্তু বর্ষাকালে করলে তোমাকে ব্যাকআপ নিয়েই কাজ করতে হবে। আর এমনি টাইমেও তুমি ব্যাকআপ নিয়ে কাজ করতে পারো, যে রোদের হিটটা কম পড়বে বা তোমার হঠাৎ যদি জল চলে আসে সেটা ঠেকিয়ে দেবে, সেই ব্যাপারটা তোমাকে লক্ষ্য করে কাজ করতে হবে। আচ্ছা, লোক খাওয়ানোর দিকে অত নজর দেওয়ার দরকার নেই। আগে যখন হতো, যখন ছাদ ঢালাই হলে লোক খাওয়ানোর ব্যাপার হতো, কিন্তু এখন বর্তমান সময়ে অতটা ছাদ ঢালাই হলে লোক খাওয়ানোর ব্যাপারটা উঠেই গেছে। মিস্ত্রিদের যদি পারো খাইয়ে দিও, অথবা খাওয়ানোর টাকা দিয়ে দিও, 2টা মিষ্টি দিয়ে দিও, সেটাতেও হবে। কিন্তু ওই লোক খাওয়ানোর দিকে যেতে হবে না, তুমি ছাদটা হচ্ছে ছাদের দিকে লক্ষ্য রাখবে। লোক খাওয়ানোর দিকে ওই দিকে আর নজর রাখার দরকার নেই। লোক খাওয়ানোর টাইম অনেক আছে, পরে যখন বাড়ি কমপ্লিট হয়ে যাবে, নারায়ণ পুজো দেবে, তখন লোক খাইয়ে দেবে, অসুবিধা হবে না। আচ্ছা, খুঁটি চেক, খুঁটিগুলোকে অবশ্যই চেক করতে হবে। ওপরে ঢালাই হবে, নিচের খুঁটিগুলো চেক করতে হবে, কোনটা বসে আছে বা কোনটা কী হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোথাও জল ফল পড়ে যাচ্ছে কিনা, সেই সমস্ত ব্যাপারগুলো তোমাকে চেক করতে হবে। 4জন তোমার পার্সোনাল লোক লাগবে ঢালাইয়ের দিনকে। ঢালাইয়ের দিনকে তোমার 4জন পার্সোনাল লোক লাগবে। একজন থাকবে তোমার একদম যেখানে মশলা মাখানো আছে সেখানে, যাতে সিমেন্ট বালি পাথরের রেশিওটা সবসময় ঠিক থাকে সেটা দেখার জন্য। একজন থাকবে বালি পাথরের কাছে, যে বালি পাথরগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে কিনা, গুছিয়ে গুছিয়ে নিচ্ছে কিনা, সেই সব দেখবার জন্য। একজন থাকবে তোমার উপরে ঢালাইয়ের কাছে, যেখানে ভাইব্রেটার মেশিন ঠিক করে ব্যবহার হচ্ছে কিনা, মশলা ঠিকঠাক করছে কিনা, যেইখান থেকে ঢালাই করতে করতে আসছিলো সেই জায়গাতে আবার আধা ঘন্টা পরে যাচ্ছে কিনা, ঢালাইটা এক দিক থেকে হতে হতে আসছে কিনা, স্লপগুলো সব ঠিকঠাক থাকছে কিনা, সেই সব দেখার জন্য একটা লোক থাকবে। একটা লোক থাকবে ঢালাইয়ের নিচে, মানে যেখানে উপরে ঢালাই হচ্ছে ছাদ নিচে দাঁড়িয়ে থাকবে, সে খুঁটিগুলো চেক করবে, বালি ফালি কোথায় বসে আছে কিনা, খুঁটির দূরত্ব ঠিক আছে কিনা, এইসব চেক করার জন্য একজন থাকবে। ঠিক আছে, এইভাবে 4জন লোক থাকবে একদম কনস্ট্যান্ট। একজন যে উপরে থাকবে সে উপরে কনস্ট্যান্ট থাকবে, যে মেশিনের কাছে থাকবে সে কনস্ট্যান্ট মেশিনের কাছে থাকবে, আর যে খুঁটিগুলো দেখছে সে খুঁটিগুলোও দেখাশোনা করবে এপাশে ওপাশে ঘুরে ঘুরে। আর যে বালি দেখাশোনা করছিল, যে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে কিনা, সে ওগুলোও দেখাশোনা করবে। মাঝে মাঝে জল ফল মিস্ত্রিদের খাওয়ানোর ব্যবস্থা করবে, সে এই দায়িত্বগুলো থাকবে। যদি কোনো জিনিস আনতে হয় সে ঠক করে গিয়ে নিয়ে আসবে, সেই দায়িত্বে থাকবে। এই জন্য 4জন পার্সোনাল লোক তোমার ঢালাইয়ের দিনকেই লাগবে। আচ্ছা, তারপরে তোমার ওই সেন্টারিংয়ের, যে আমার একটা সেন্টারিংয়ের প্রবলেম হয়েছিল, সেটা হলো তোমার ছাদ ঢালাইয়ের একদম ক্যান্টিলিভারের পরে যে একটা 6 ইঞ্চি বিট রাখে বা হালট রাখে, ওই জায়গাটা বা তোমার ওই গোল করে রাখার জন্য যে ডাউন করে ছাঁচ করে, ওই জায়গাটা অতটা হালকা মানে হালকা হবে বলে ওখানটাতে আর করেনি। তো সেইখানটাতে তোমার মানে ওই 6 ইঞ্চি বিটের নিচে আর কোনো খুঁটি দেয়নি, সেই জায়গাটাতে খুঁটি দেবে, কারণ ওখানে যথেষ্ট ভার হবে। ওইখানে খুঁটি না দেওয়ার ফলে শুধু কাটাতার মারা ছিল, পরে আবার খুঁটি ছিল বলছি। আর নিচে তো খুঁটি থাকবেই থাকবে, 6 ইঞ্চি যে বিট হবে সেই বিটের নিচেও যাতে সাপোর্ট থাকে সেই দিকটাও লক্ষ্য রাখবে। আচ্ছা, আরও কিছু জিনিস আছে আমি বলবো, 1 সেকেন্ড। এইবার আছে এইবার আজকে ধরো ঢালাই হয়ে গেল, আজকে সকাল 10টা, দুপুর 2টো, আজকের দুপুর 2টোর মধ্যে ঢালাই কমপ্লিট হয়ে গেল। এবার থাকলো ছাদটা। এইবার মোটামুটি আগামীকাল ভোরবেলায় উঠে তুমি একবার ছাদটাকে ভিজিয়ে দেবে ভালো করে। তারপরের দিন ভালো করে ভিজিয়ে দেবে, এসে একটা করে ইট গাঁথবে, গোলা দেবে। তারপরে সেদিনটা থাকলো, তারপর দিন সকালবেলা ভোরবেলা উঠে যত যার নালি টালি আছে সব বন্ধ করে দিয়ে তুমি জল বাঁধিয়ে দেবে। মোটামুটি 1.5 ইঞ্চি হাইট করে জল বাঁধিয়ে দেবে। বাঁধিয়ে দেওয়ার পরে প্রতিদিন একবার করে ওটাতে জল এবার দিতে থাকবে। মোটামুটি 10 মিনিট 15 মিনিট মোটর পাইপ চালিয়ে দেবে, তাহলে মোটামুটি জলটা হবে। তাহলে হবে কি, জলটাও গরম হবে না, ঠান্ডা থাকবে, আর জলটা দেওয়াও হবে। একবারে ফুল হাইট করে দেবে না, তখন আবার প্রবলেম হবে। আচ্ছা, জল গরম হয়ে যাবে। আচ্ছা, এই হয়ে গেলো, জল ছাড়ার ব্যাপার হয়ে গেল। আচ্ছা, এরপরে তোমার জলটা কতদিন রাখবো, জলটা মোটামুটি 20 থেকে 21 দিন রেখে দেবে জল বাঁধিয়ে। এবার তারপরে খুলে দেবে। আর ছাদের সেন্টারিংয়ের পাটাটা কতদিন পর খুলবে, আমি তো আগেই বললাম যে গরমকাল যদি হয় তাহলে তোমার 21 দিন, আর যদি ঠান্ডার সময় হয় তাহলে 28 দিন। কিন্তু কন্ট্রাক্টররা লেবাররা মিস্ত্রিরা রাখতে চায় না, ওরা গরমকালে বলে 15 দিন আর শীতকালে বলে 20 দিন। তো সেক্ষেত্রে গরমকালে 15 দিন ওভার করে যে কদিন বাড়াতে পারো বাড়াবে, আর শীতকালেও 20 দিন ওভার করে যে কদিন বাড়াতে পারো বাড়াবে। এই হলো পাটা খোলার ব্যাপার। আর পাটা খোলা হয়ে গেলে যে তিরপলটা রয়েছে, ওই তিরপলটা তোমাকে তুলে দিতে হবে। আর যদি পারো, যদি গ্যান্ডিং দিয়ে ওখানে বসে দেয় তাহলে খুব ভালো হয়, আর যদি গ্যান্ডিং দিয়ে না হয়ে যায় তাহলে প্লাস্টারের সময় যে হাতুড়ি মেরে মেরে যাওয়া হবে তাই। আচ্ছা, এলো ব্যাপার। আর যে তোমার এরপরে যেটা বলবো আমি, ঘর করার মানে সবথেকে মূল গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বুঝতে পারলাম,
সেটা তো তাড়াতাড়ি ঘর হয়ে যাবে না। ঘর করতে হলে সর্বনিম্ন 9 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস এরকম টাইম নিয়ে ঘর করতে হবে, তাহলে ঘরটা তোমার ভালো হবে। এই 2 মাসের মধ্যে ঘর একদম কলম তুলে গাঁথনি করে ছাদ দিয়ে সব কিছু কমপ্লিট করে ফেললাম, প্লাস্টার হয়ে গেল, ওরকমভাবে ঘর করাতে না করাই ভালো। আচ্ছা, তারপরে আছে তোমার একজন পার্সোনাল লোককে তোমাকে রেখে দিতে হবে। শুধুমাত্র ঢালাইয়ের দিনকে 4 জন গেলাম তা করলে হবে না। এবার আমি একটা কথা বলি, একটা ঘর করতে সর্বনিম্ন যদি ঘরটাকে কমপ্লিট করতে হয়, ঘর করে একদম ভালোভাবে ঘর করে প্লাস্টার করে রং করে টাইলস বসিয়ে মার্বেল বসিয়ে তোমার শাওয়ার ফাওয়ার বসিয়ে গ্রিল ফ্রিল লাগিয়ে সব কিছু কমপ্লিট করতে গেলে একটা সর্বনিম্ন 500 স্কোয়ার ফিট ঘর করতে গেলে মোটামুটি 10 লাখ টাকা খরচ হয়ে যায়। এইবার এই 10 লাখ টাকাটা একদিনে নিশ্চয়ই হয়নি। একটা মধ্যবিত্ত ঘরের 10 লাখ টাকা হওয়া মানে তোমার 10 বছর। এইবার 10 বছর ধরে 10 লাখ টাকা জমিয়ে 1 বছরের মধ্যে ঘরটা কমপ্লিট হয়ে গেল, সেখানে সমস্ত টাকা উড়িয়ে দেবো তা বললে তো আর হবে না। ওই জন্য আমি বলবো, তুমি নিজে যদি থাকতে পারো খুব ভালো, যদি বাড়িতে কেউ থাকবার মতো থাকে তাকে সব কিছু বুঝিয়ে দিলে তাহলে সে করলো। যদি এরকম কেউ নাই থাকে তখন তুমি দেখবে যে তোমার আশেপাশে পাড়ায় কে একটু বয়োজ্যেষ্ঠ আছে, যে একটু জানে বোঝে এবং তার কোনো নির্দিষ্ট কোনো কাজকাম নেই, তাকে হয়তো 5,000 টাকা 6,000 টাকা দিলে মাসে সে গোটা ঘরটাকে দাঁড়িয়ে দেখে দেবে, করে দেবে। টিউরিং করা জল ফলগুলো, ইট ফিটগুলো একটু দেখে শুনে আনা, মিস্ত্রি কাজ করছে একটু দাঁড়িয়ে থেকে কাজগুলো করানো, এইসব কাজগুলো করবে। এরকম ধরনের একটা লোক তুমি ঠিক করে নেবে। ঠিক করবার হলে তোমার 1 বছর, ধরো তুমি 1 বছরই করছো, তাহলে 1 বছর থেকে কত টাকা দিতে হবে? 60,000 টাকা দিতে হবে বা 72-70,000 টাকা দিতে হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ধরো তুমি নিজে একটা কাজ করছো, 15,000 টাকার কাজ করছো, তাহলে তুমি ইনকাম করছো তোমার প্রায় 1,80,000 টাকার কাছাকাছি। এবার সেইখান থেকে তুমি 60,000 টাকা 70,000 টাকা দিয়ে দিলে তাকে, তাহলে তার ফলে হলো কি তোমার ঘরটাও ঠিকঠাক হলো, 10 লাখ টাকাটা ঠিকভাবে ব্যবহারও হলো, আবার তোমার কোনো চিন্তাও থাকলো না। এই জন্য আমি বলবো একজন পার্সোনাল লোক যে সব কিছু দেখাশোনা করবে সেরকম হলে খুব ভালো হয়। এরপরে বলবো যে মালগুলো নেওয়ার তুমি সবসময় চেষ্টা করবে যে একবার আসলে একবারে লরি ধরে মালগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে কাজগুলো, আবার হয়তো তুমি 3 মাস পর একবার 2 মাস 3 মাস পর আসলে একদিন, সেদিকে মালগুলো প্রায় শেষের দিকে আবার লরি ধরে নিলে মাল সে সুবিধা হবে। এইভাবে কাজগুলো খুব সুবিধা। এরপরে বলবো আমি যে কোনো একটা নির্দিষ্ট দোকান থেকে মাল নেবে না। মাল যেগুলো তোমার খুচরো নিতে হবে সেগুলো সবসময় তুমি চেষ্টা করবে বাজার দর জানা, মানে তুমি পরিষ্কার বলে দেবে যে এই কত বাজার যাচ্ছে। তুমি একটা নির্দিষ্ট দোকানে চলে গেলে সেখান থেকে নিয়ে চলে আসলে বাজার দর জানলে না, তাহলে বুঝতে পারলে না সে কত লাভগুলো বা কত লস করাচ্ছে। ওই জন্য আমি বলবো মাল কোনো সময় এক দোকানে নেবে না, 2-3টে দোকানের সাথে কথা বলে যেখান থেকে বসাবে সেখান থেকে মাল নেবে। আচ্ছা, তারপরে বলছি যে আমি টাকা বাঁচানোর চিন্তাভাবনা করব, এটা করতে গেলে হবে না। যে তোমার দেখা গেলো 16 রড দেওয়ার দরকার, সেখানে মিস্ত্রি বলছে দরকার নেই 12 রড দিয়ে দাও, কাজ হবে, অসুবিধা নেই। এই টাকা বাঁচাবো, এটা হলো ঘর লং টার্ম ইনভেস্টমেন্ট এটা। অতএব টাকা বাঁচানোর চিন্তাভাবনা একদম সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে কীভাবে জিনিসটা ভালো হবে সেইভাবে তোমাকে কাজটা করতে হবে। আচ্ছা, তারপর আছে যে ইটতে তুমি গাঁথবে ঘরটা, সেটা যে কোনো, প্রথমে তুমি ইট ভাটা বেছে নাও, 3টে 4টে 5টা 6টা 8টা 10টা ইট ভাটা ঘুরে ইট বেছে নিয়ে সেইখান থেকে ইটটা তুলবা, সেই একটা ভাটার ইট দিয়েই গাঁথবা। তার ফলে হবে কি তোমার সেই ভাটার ডাইসটা সমান থাকবে, ঘরটার মানে গাঁথনিটা সমান হবে। ঠিক আছে, এই ভাটা টানলে ওই ভাটা থেকে ওই ভাটা থেকে টানলে ওরকম করতে যাবে না। আচ্ছা, তারপর আছে মিস্ত্রির ভালো করে কন্ট্যাক্ট করতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মিস্ত্রির সাথে ভালোভাবে করতে হবে যে কীভাবে গাঁথনি হবে, কী হবে ছোলিং হবে, কী হবে তোমার টাইপিংয়ের নিচে 2 লাইন গাঁথনি হবে, কী হবে তোমার সিঁড়ির ওপরে প্যারাপিট হবে, কী হবে তোমার আছে ইটের গাঁথনি করবে, মাঝে গাঁথবে, পাশে গাঁথবে, ক্যান্টিলিভার হবে কতটা তোমার প্লাস্টার হবে, মানে টোটাল যা বিষয় বস্তু, কত কি বালি হবে, দুমুশ হবে, কী হবে না হবে, টোটাল ব্যাপারটা মিস্ত্রির সাথে ভালো করে কন্ট্যাক্ট করে নেবে। তার কারণ পরে কিন্তু এই নিয়ে ভীষণ খেঁচাল হয়। আচ্ছা, আর যদি এরকম একজন পাও তুমি যে বিশ্বস্ত একজন হেল্পার বা মিস্ত্রি যে তোমার ওই কাজটা করবে, মানে তুমি ধরো একজন মিস্ত্রির সাথে যোগাযোগ করেছো বা রাম বা শ্যাম, তার সাথে তুমি যোগাযোগ করেছো, সে মিস্ত্রি পাঠাবে। এইবার তুমি তাকে বলে দিলে কন্ট্যাক্টের সময় যে আমার একজন বিশ্বস্ত মিস্ত্রি আছে, যতদিন আমার ঘর হবে সে আমার বাড়িতে ততদিন কাজ করবে তোমার টিমের সাথে, টাকা তুমিই দেবে, কন্ট্যাক্ট হবে, তুমি যা মিস্ত্রি লাগবে আমি তোমাকে টাকা বুঝিয়ে দেবো, তুমি তাকে টাকা বুঝিয়ে দেবে। এইভাবে যদি একজন মিস্ত্রি বা একজন হেল্পার একদম পার্মানেন্ট পাও যে তোমার বিশ্বস্ত, যে কাজটা তোমাকে মারবে না, বিশ্বস্ত, তাকে দিয়ে তুমি ওই টিমের মধ্যে ঢুকিয়ে কাজটা করাবে। এইটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ কথা। মানে কেউ বলে না কিন্তু এই কথাগুলো, ঠিক আছে, আমি যেগুলো ঘর করে বুঝতে পেরেছি, নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি সেইগুলো বলছি।
আচ্ছা, টাকা কিন্তু একবারে কন্ট্রাক্টরকে দেবে না, আমি আগে বলছি। টাকা দেবে সবসময়ের জন্য পাটে পাটে, এবং আগে টাকা পরে কাজ ওরা হবে না। আগে কাজ হবে, কাজ হয়ে যাওয়ার পরে মোটামুটি 1 সপ্তাহ কাজ করলেও তুমি 1 সপ্তাহ পেমেন্ট করলে, আবার 1 সপ্তাহ কাজ করলেও তুমি 1 সপ্তাহ পেমেন্ট করলে, এইভাবে করবো। ওই রোজ রোজ কাজ আসছে, রোজ রোজ আজকে রোজের টাকা দাও, কালকে রোজের টাকা দাও, ওরকম করতে যাবে না। তুমি পরিষ্কার কথা বলে দেবে যে আমি পরপর তোমাকে টাকা দেবে, সেভাবে টাকা দেবে। আর তুমি নিজে করবে, যে মানুষটা সে নিজে রাখবে, সে প্রতিদিনের হিসাব আসলো, কটা কি কত কী কাজ হলো সব হিসাব রাখবে। সে এবার দেখলো যে 1 সপ্তাহে 14টা লেবার হয়েছে, তখন তুমি করবে কি, ওই 14টা লেবার তো 10 লেবারের পয়সা দিলে, বা 13টা বা 14টা লেবারের পয়সা দিলে, কিন্তু 20টা লেবারের পয়সা দিয়ে দেবো, এরকম করবে না, ঠিক আছে? এইভাবে বাদিয়ে বাদিয়ে কাজ করবে, যখন ছাদ হয়ে যাবে তখন টাকা একবারে ক্লিয়ার করে দেবে, মিটে গেলো ঝামেলা। এইভাবে কাজ করবে। আচ্ছা, এই কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমার যেগুলো মনে হলো যে এইগুলো বললে ভালো হয়, সেগুলো আমি বললাম। আর এরপরে আগামীকাল থেকে ভিডিও আরও অনেক আসবে, এখন অনেক হয়ে গেছে, আমি রেখেছি দেবো ভিডিও। সিঁড়ি ঘর গাঁথা উপরে টিন হয়ে গেছে, তারপরে তোমার ওই সামনে সামনে কাজ শুরু হয়েছে, ঘরের ভিতরে দুর্মুষের কাজ হয়েছে, ঘরের ভিতরের কিছুটা সোলিং পাতা হয়েছে, আবার আদলা ইট আনতে গেছিলাম, সেটা আনা হয়েছে। পরে কিছু তোমার টয়লেটের সামগ্রী এনেছি, সব ভিডিও আস্তে আস্তে দেবো। আচ্ছা, আবার আগামীকালকে হয়তো আসবে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেছিলাম, তার ভিডিও আসবে। তারপর দিনকে একটা স্ট্যান্ড ফ্যান কিনেছিলাম, সেটার ভিডিও আসবে। এই দুটো কমপ্লিট আছে ভিডিও, এই দুটো দিয়ে দেবো, তারপরে আবার ঘরের ভিডিও আসা শুরু হবে। তো তোমরা সকলকে বলবো যে ভিডিওগুলো দেখতে থেকো, অন্তত একটু হলেও উপকার পাবে। কতটা কি কীভাবে কী হয় ঘর বাড়িগুলো করলে, বা কী কী সমস্যা হয় সেইগুলো তোমরা জানতে পারবে, এবং কীভাবে কী করলে ভালো হয় সেই ব্যাপারটাও জানতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে মনে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, যদি আমার জানা থাকে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ।